সুপ্রিয় দর্শক শ্রোতা, ইলেকশন একেবারেই দোরগোড়ায় এসে গেছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপরই জাতীয় নির্বাচনের পরে দেশে নির্বাচিত সরকার আসবে। আমরা দীর্ঘদিন যাবতীয় তৃতীয় বিশ্বের রাজনীতি পর্যবেক্ষণ করে আসছি, তো বিশেষ করে বাংলাদেশের রাজনীতি এবং এই যে বর্তমান তথাকথিত সভ্যতার যে রেজাল্ট, নৈতিকতাহীন একটা সমাজ চালু আছে। এই নৈতিকতাহীন সমাজের মূল বিষয়টা হলো যে নিজের স্বার্থ। এটা রাষ্ট্রীয়ভাবে যদি বলা যায় জাতীয়তাবাদকে, সেটা হলো মাই নেশন রাইট অর রং, অর্থাৎ আমার জাতির স্বার্থ, সেটা ন্যায় আর অন্যায় নাই, আমার জাতির পক্ষে রাখতে হবে। কিন্তু সত্য হইল যে ন্যায়ের পক্ষে থাকতে হবে। তো এই নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার এই আধুনিকতার যে রেজাল্ট, এতে যে এই শিক্ষা ব্যবস্থায় যে ধরনের মানুষ তৈরি হচ্ছে, এতে তারা কাগজে কলমে শিক্ষিত ডিগ্রিধারী মানুষ, কিন্তু নৈতিকতার দিকে অত্যন্ত নিম্নমানের। এবং এগুলা জাহিলিয়াতের যুগের মানুষের যে নৈতিকতা ছিল, এই শিক্ষিত মানুষগুলোর নৈতিকতা তার থেকে খুব বেশি ভালো নয়। তার প্রমাণ হইল এই লোকগুলা না আছে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ চারিত্রিক সততা, না আছে নৈতিক সততা, না আছে আর্থিক সততা, অর্থাৎ কোনো সততার মানদণ্ডে এই শিক্ষিত মানুষগুলা উতরাইতে পারছে না। এটা হলো এই নৈতিকতাহীন শিক্ষার একটা বিস্ময় ফল, যার ফলেই দীর্ঘদিন যাবতই দেখা যাচ্ছে, আর এটা আমদানি হয়েছে পাশ্চাত্য থেকে। এই পাশ্চাত্যের এই শিক্ষা ব্যবস্থা যখন এই জাতির উপরে চাপিয়ে দিয়েছে, তখন এই দেশের যে ধর্মীয় নৈতিক শিক্ষা, এটাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং দিয়ে যে এই শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, এই শিক্ষিত সমাজের হাতেই দেশের রাষ্ট্র সমাজ। ইংরেজরা তখন এই দেশ থেকে চলে যায়, তখন এই উপমহাদেশে দুইটা শিক্ষা ব্যবস্থা চালু করে যায়। একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো সেকুলার শিক্ষা ব্যবস্থা। তো এই দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এখন তাহলে এই উপমহাদেশে জাতি হিসেবে থেকে গেল শ্রেণীভেদে তিনটা। একটা হলো আধুনিক শিক্ষা শিক্ষিত, গায়ে রঙে বাদামি, কিন্তু মন মানসিকতা ইংরেজ। এই শিক্ষিত সমাজ যেটা তারা সৃষ্টি করেছিল কেরানি হিসেবে, তাদের পারপাস সাফ করার জন্য, এবং মন মানসিকতায় তারা ইংরেজের দাসত্ব স্বীকার করে নিয়েছে। এরা ইংরেজের ইতিহাস খুঁটিয়ে খুঁটিয়ে জানে, কিন্তু এরা নিজের ইতিহাস জানে না। ওরা যা শিখিয়েছে এরা তুতা পাখির মতো তাই বলে। আরেকটা শ্রেণী হলো যে জ্ঞান বিজ্ঞানের থেকে দূরে, কৌশলে তাদেরকে দূরে রাখা হয়েছে, এবং তারা শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তারা জীবনে কি করে খাবে এই বিষয়ে তাদের কোনো শিক্ষা না দেওয়ার কারণে তারা বাস্তব জীবনে এসে ধর্মকে বিক্রি করে খাওয়া শুরু করছে। এই শ্রেণীটি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার সময় এই দেশের আলেম ওলামা জ্ঞানীরা বুঝেছিল যে শিক্ষা ব্যবস্থা ইংরেজরা প্রবর্তন করতেছেন মাদ্রাসা মুসলমানদের কল্যাণের নামে, আসলে সেখানে এটি দ্বারা মুসলমানদেরকে প্রতারিত করা হচ্ছে। এই মাদ্রাসিক শিক্ষার ইতিহাস গ্রন্থে, আলিয়া মাদ্রাসার ইতিহাস গ্রন্থে ভূমিকায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ইয়াকুব আলী বলছেন যে মুসলমানরা ছিল বীরের জাতি, ছলে বলে তাদের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিয়ে ইংরেজরা এই জাতিকে ধ্বংস করার জন্য যতগুলা পদক্ষেপ গ্রহণ করে, আলিয়া মাদ্রাসা তাদেরই একটি। বাহ্যত এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল মুসলমানদের কল্যাণের স্বার্থে, আলাদা জাতি হিসেবে তাদের তমদ্দুন কৃষ্টি বজায় রাখার জন্য, কিন্তু মূলত এই মাদ্রাসার মধ্যে মুসলমানকে ধোঁকা দেওয়াই ছিল তাদের আসল উদ্দেশ্য। আলিয়া মাদ্রাসার ইতিহাস ভূমিকা অধ্যক্ষ ইয়াকুব শরীফ। যখন তারা এই মাদ্রাসার সিলেবাস প্রণয়ন করে, তখন এই উপমহাদেশের যারা জ্ঞানীগুণী তারা বলছিল
যে এই যে সিলেবাস প্রণয়ন করা হচ্ছে, শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, তারা সমাজ জীবনে যায়, রাষ্ট্রীয় জীবনে যে কি কাজ করবেন, কি করে খাবেন, অতএব তাদেরকে কিছু কারিগরি শিক্ষা দেওয়া হোক কিংবা চিকিৎসা শিক্ষায় সিলেবাস অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু ইংরেজরা সচেতনভাবে এটি করতে দেয়নি, এবং করতে না দিয়ে তারা যাতে এখানে আর তাদের পরিকল্পিত সিলেবাস অনুযায়ী পড়ানো হয়, সেই জন্য তারা দীর্ঘ সময় এই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল ৭৬ বছর টানা, এবং ২৬ জন খ্রিস্টান পণ্ডিত ছিল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ। আর এর সিলেবাস প্রণয়ন করছিল যে যাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। এখানে কি পড়া হবে, কিভাবে পড়ানো হবে, অর্থাৎ সিলেবাস এবং কারিকুলাম তারাই নির্ধারণ করেছিল। দীর্ঘ সময় তাদের পরিকল্পিত শিক্ষা মাদ্রাসায় ঢুকানোর পরে যে শ্রেণীটি বের হয়ে আসে, এরা আর এর এই চক্র থেকে বের হতে পারেনি। না হওয়ার কারণে এই সিলেবাসের পরিবর্তনও তাদের পক্ষে আর সম্ভব হয়নি। ইংরেজরা চলে গেছে, কিন্তু তাদের সেই সিলেবাস পদ্ধতি খুব বেশি পরিবর্তন করা সম্ভব হয়েছে তা না। ইদানিং হয়তো কিছুটা চলতেছে, কিছুটা পরিবর্তন করেছে, যার কারণে মাদ্রাসা থেকে কিছু শিক্ষিত পোলাহান বের হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এবং তারা জীবন যুদ্ধে ভালো ফলাফল করতেছে। যে আরেকটা শ্রেণী যে সাধারণ শিক্ষা শিক্ষিত ছিল, তারা নৈতিকতাহীন, তাদেরকে ইসলামের বিরুদ্ধে হোস্টাইল করে তোলা হয়। এক সময় তারা ইসলামের বিরুদ্ধে, ইসলামকে বৈরী ভাবতে থাকে। এই শিক্ষিত শ্রেণীর নৈতিকতাহীন, এরা শিক্ষিত, এরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যায়, এবং যখন দেশ ভাগ হয় এই শিক্ষিত শ্রেণীর হাতে ক্ষমতারা আসে। নৈতিক মান এতই নিচে যে তারা শিক্ষা দীক্ষা বড় হয়ে এক কলমের খোঁচায় তারা কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ মেরে দেয়। এই ধারাবাহিকতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ক্রমান্বয়ে এটা বাড়তে বাড়তে এটা যে বিএনপির আমলে, বিএনপির আগের আমলেও যেমন ছিল এবং আওয়ামী লীগের আগে আমলে এটা মহিরূপের প্রভাব করে ২৮ লক্ষ কোটি টাকা এই ১৫-১৬ বছরের মধ্যে দেশ থেকে পাচার হয়ে যায়। কেরা করছে? এই শিক্ষিত সমাজ, অর্থাৎ মন্ত্রী, এমপি, আমলা, সব ধরনের আমলা। এইটা হলো সিভিল, যার যেখানে সুযোগ যে পেয়েছে সবাই দেশের সম্পদ মেরে দিয়েছে। এই নৈতিকতাহীন শিক্ষিত সমাজ এবং এই শিক্ষায় শিক্ষিতরা, এদেরই একটা অংশ আবার প্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। তার একটা বড় প্রমাণ হলো যে বিএনপির 65% এমপি প্রার্থী হলো ব্যাংকের ঋণ খেলাপি। এটা হাজার হাজার কোটি, শত নয় হাজার হাজার কোটি টাকা ঋণ মেরে দেওয়া প্রার্থী এবং দ্বৈত নাগরিক। তারা এখান থেকে টাকা পাচার করে বিদেশে গাড়ি বাড়ি করে, সন্তান সন্ততি পড়াশোনা করে, পড়ালেখা করায়, আর এখানে এটা তারা কামাইয়ের একটা ফিল্ড হিসেবে এটা বিবেচনা করে। এই ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসলে এরা ব্যাংকের ঋণ আর জীবনে পরিশোধ করবে না। এদের দ্বারা কোনো ভালো কাজ হবে না, কারণ এদের ঋণ পরিশোধ করতে হবে এমন কোনো আইন কিংবা কোনো নিয়ম তারা পাশ করবে না। ঋণ পরিশোধ করার কোনো নিয়ম যদি তৈরি করা হয়, এই সমস্ত লোকজন জেলে যাবে। এদিকে তারা করবে? কখনো করবে না। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে একেবারে নিচের লেভেল পর্যন্ত এই পুরানো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চাচ্ছে। তারা তাদের এই রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ মেরিটে খাবে। এটা তো একটা পর্যায়ে ছিল, এখন এটা এমন পর্যায়ে দুর্নীতি চলে গেছে যে রাস্তার একজন ভিক্ষুকেও তাকে চাঁদা দিতে হয়, একজন সবজি ব্যবসায়ী, একজন গরিব মানুষ ছোট দোকানদারি করে তাকেও চাঁদা দিতে হয়। এখন অত্যাচারটা এমন পর্যায়ে চলে গেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো এখন এর পরিপ্রেক্ষিতে এই দুইটা দল ছিল, আওয়ামী লীগ বিএনপি, দুটারই চরিত্র এক। ওই কথাই বলে যে কি নৌকা ধানেশি, দুই সাপের একই বিষ, এটা একটা কথা প্রচলিত আছে। এখন বিএনপি সংস্কারের বিরুদ্ধে, কারণ তারা পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে চাচ্ছে। তারেক জিয়া 10 বছরের বেশি ক্ষমতায় থাকবেন এটা তারা আশা করে, কারণ 10 বছরের বেশি ক্ষমতায় থাকা যদি এটা আইন পাশ হয় যে 10 বছরের বেশি কোনো লোক দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, অর্থাৎ 2 টাইমের বেশি হতে পারবে না। এটা হলে তারেক জিয়া এখনো ইয়াং, তাহলে তো আর তার প্রধানমন্ত্রী হওয়া যাচ্ছে না, কিংবা সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে দলীয় প্রধান থাকতে পারছে না, অর্থাৎ তাকে ক্ষমতা সংকুচিত করে আনতে হচ্ছে, একদিকে হচ্ছে। কিন্তু এই বন্দোবস্ত তারা টিকিয়ে রাখতে চাচ্ছে।
অর্থাৎ তারেক জিয়াকে একটা শিখন্ডি, একটা প্রতিভু রেখে তার যে এই যে শিক্ষিত লোকজন যারা তার আশপাশ আছে, তার দলীয় লোকজন আছে, লুটপাটটাকে টিকিয়ে রাখবে তারেক জিয়াকে সামনে রেখে। এই জন্য তারা সংস্কারের বিরোধী, যে কোনো পরিবর্তনের বিরুদ্ধে তারা, এই জন্য তারা না ভোটের পক্ষে। ইলেকশন এসে গেছে, কিন্তু বিএনপি এখনো শক্তভাবে বলতে পারেনি তারা হা ভোটের পক্ষে। অনেক চাপে পড়ে তারেক জিয়া শেষের দিকে বলছে যে আমরা হা ভোটের পক্ষে, আসলে তৃণমূল পর্যায়ে তারা এখনো না ভোটের পক্ষে। এই যে বিএনপির দ্বৈত চরিত্র এবং তাদের নেতা তারেক জিয়ার যে একটা বিশাল ইমেজ নিয়ে দেশে আসলো, বিশাল সংবর্ধনা দিল, সবকিছু দিল, কিন্তু তার অজ্ঞতা, বিভিন্ন মিটিংয়ে যে সমস্ত বক্তৃতা বিবৃতি দিচ্ছেন তার অজ্ঞতার প্রকাশ পাচ্ছে। এবং তাদের যে ইশতেহার, তাদের যে কথাবার্তা, তাদের যে নতুন নতুন কথা বলছে, ফ্যামিলি কার্ড, অমুক তমুক, এগুলি যে একটা ভুয়া এবং এগুলি যে একটা প্রতারণা, শেখ হাসিনার মতো 10 টাকা কেজি চাল খাওয়ানো, এটার মানুষ বুঝে ফেলছে। এবং এই যে সারা দেশে বিএনপির যে সহিংসতা, নারীদের উপর আক্রমণ, প্রতিপক্ষ লোকদের উপর আক্রমণ, ভোটের ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে, এটা বিএনপির এই পুরানা চরিত্র। এই চরিত্র বিএনপি সংশোধন করতে পারছে না, কারণ এটা যদি নির্বাচনে পরাজিত হয়, সেই এলাকার কর্তৃত্ব তার হাতেই চলে যাবে, তার ইনকাম বন্ধ হয়ে যাবে। কাজেই তার এই স্বার্থ বজায় রাখার জন্য সে মরিয়া। এবং তার যেই চামচারা যা আছে, যারা এই চাঁদাবাজ, দখলবাজ, এই দখলবাজ, চাঁদাবাজ, এরা নিজেদের স্বার্থের কারণে এরা মরিয়া হয়ে প্রতিপক্ষের উপর আক্রমণ করছে। এবং এই আক্রমণের যে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বিএনপির হাইকমান্ড থেকে, এটা তো পরিষ্কার। এখন সবাই মনে করছে যে বিএনপির হাইকমান্ডের মনোসম্মতি আছে এই অন্যায় অবিচারের জন্য, এই প্রতিপক্ষকে হামলা করার জন্য। বিভিন্ন জায়গায় এমন হামলা দিচ্ছে যে যদি কেন্দ্রে যায় ভোট দেওয়ার জন্য, তাদেরকে পঙ্গু করে দেওয়া হবে। এবং বিভিন্ন জায়গায় তো হামলা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিএনপি এই ব্যাপারে কোনো অর্থাৎ কোনো প্রতিকার করছে না। এবং এই ব্যাপারে যে নিষেধ করবে এমনও কোনো দেখা যাচ্ছে না। সঙ্গত কারণে বিএনপি মনে করতেছে যে তারা এইরকম হুমকি ধুমকি, অন্যায় জুলুম করে হয়তো নির্বাচনে বৈতরণী পার হবে। কিন্তু তারা ইমিডিয়েট ইতিহাসকে অস্বীকার করছে যে শেখ হাসিনা আওয়ামী লীগও তো এই সমস্ত কাজ করছে। এই সমস্তগুলি হয়তো সাময়িক কিছু সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু লং রানে এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হবে। আর বিএনপি যে মুখ থুবড়ে পড়বে তার প্রমাণ হলো তাদের এই নৈতিক চরিত্র কোনোদিনও সংশোধন হবে না। এটা কোষ্ঠকালেও হবে না। তাদের এটা বৈশিষ্ট্যগত বিষয়। যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, তারা বিএনপিতে আশ্রয় নিয়েছে এবং আওয়ামী লীগকেও তারা আমন্ত্রণ জানাতেছে তাদের লুটপাটকে টিকিয়ে রাখার জন্য। এতে করে আসলে দেশের কোনো মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, কোনো নিয়মেরই পরিবর্তন হবে না। শুধু আমরা এক সরকার গেছে আরেকটা সরকার দেখব যদি বিএনপি নির্বাচিত হয়। আশা করি জনগণ সচেতনভাবে এই চাঁদাবাজ, লুটেরা, দুর্নীতিবাজ এবং এই হাওয়া ভবন অর্থাৎ তারেক জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আছে, এগুলোও মানুষ কনসিডারে নিয়ে এটা আসলে বিএনপির মানুষের বিবেচনা করা উচিত যে বিকল্প কোনো শক্তিকে নিয়ে আসা এবং এটি দেখা যে তারা যে দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে কিনা। তারা যে সততার কথা বলছে, নিয়ম শৃঙ্খলার কথা বলছে, তারা এটা কিছু প্রমাণও করছে। তাদের 2 জন মন্ত্রী ছিল, তাদের দুর্নীতি বের করতে পারেনি কেউ। সঙ্গত কারণেই আমিরে জামাতের যে সমস্ত কথাবার্তা, সেই সমস্ত কথাবার্তা এটা আমাদের একবার প্রমাণ করা উচিত। দেশের মানুষের একটু বিবেচনায় নিয়ে এটা পজিটিভলি চিন্তা করা উচিত, দেশের মঙ্গলের জন্য, নিজের কোটার স্বার্থের জন্য নয়। একটু বিবেচনা করা উচিত। আমার মনে হয় যে দেশের মানুষ যদি নিরপেক্ষ চিন্তা করে, তাহলে এবার জামাতকেই হয়তো তারা সমর্থন করবে মনে হচ্ছে। আর এই যে মারামারি, হানাহানির চাইতে উন্নত দেশগুলোর মতো যে দলীয় প্রধানদের কিংবা প্রেসিডেন্সিয়াল ডিবেট কিংবা প্রধানমন্ত্রী ডিবেট যে আমেরিকা, ইংল্যান্ডে চালু আছে, এটার জন্য সুন্দর একটা পোস্ট দিয়েছে আমাদের আমিরে জামাত। উনি তারেক জিয়াকে আহ্বান করছেন যে আমরা নিজেদের পলিসি নিয়ে ডিবেট করি, মানুষ বুঝুক যে কার পলিসি ভালো, কার পলিসি সুন্দর, এবং একজন আরেকজন কাছ থেকে এটা শিক্ষামূলক হবে, দেশের মানুষের জন্য ডিসিশন নেওয়ার সুবিধা হবে। আসেন আমরা এই হানাহানির চাইতে আমরা সেন্ট্রালি একটা উন্মুক্ত জায়গায় ডিবেট করি, তাহলে জনগণের ডিসিশন নিতে সুবিধা হবে।
তাদের ভোট প্রদান করতে সুবিধা হবে এবং নতুন একটা কালচার, নতুন একটা উন্নত সংস্কৃতিও চালু হবে এই দেশে। এটা উনি একটা আহ্বান জানিয়েছেন। আশা করি তারেক জিয়া এটা আহ্বান গ্রহণ করবেন। কিন্তু বিভিন্ন আলোচকরা যেটা বলছেন যে সময় চলে যাচ্ছে, তারেক জিয়া এটি গ্রহণ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হয়তো উনি এটি ডিবেটে অংশগ্রহণ করবেন না, কারণ উনি আসলে কোনো জ্ঞানী মানুষ নন। উনি কোন ডিবেটে যায় ভালো করবেন এটা মনে হচ্ছে না। সঙ্গত কারণে বিএনপির বুদ্ধিজীবীরা তাকে এই ডিবেটে যেতে দিবেন না। এই ডিবেট মনে হয় হবে না। এতে করে বিএনপির দুর্বলতা এবং তারেক জিয়ার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তো এরকম একটা লোক শুধু পারিবারিক ঐতিহ্যের কারণে দেশের প্রধানমন্ত্রী হবে, এটা কাম্য নয়, এটা হওয়া উচিত নয়। দেশে এত শিক্ষিত মানুষ থাকতে, এত জ্ঞানীগুণী মানুষ থাকতে, এমন একজন লোককে ওই ঐতিহ্যগতভাবে রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর, এই জাতীয় বিষয় এটা আসলে প্রতিষ্ঠিত না হয় ভালো। এটা সঠিক জ্ঞানী মানুষ ইন্টারনাল নির্বাচনের মাধ্যমে দলীয় নেতৃত্ব গ্রহণ করবে এবং তারা জনগণের ভোটে এসে দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং দেশ পরিচালনা করবে। এটাই গণতন্ত্রের নিয়ম, এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং দেশের জন্য এটাই মঙ্গল হবে। তো আশা করি দেশের জনগণ এবার সঠিক সিদ্ধান্ত নিবে, এই আশাবাদ রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।